আমার ছেলের হত্যাকারীদের আমি বিচার চাই। পুলিশ ফাঁড়ির 100 গজের মধ্যে আমার ছেলে মারা গেল। ছিনতাইকারী যদি হয়, ছিনতাইকারী তাকে হত্যা করবে কেন? 2-4টে স্টেপ দিয়ে করে দিয়ে তাকে ছেড়ে দিতে পারে। একটা বিষয় আমার কাছে একটু অবাক লাগে, সেটা হচ্ছে আমার ছেলের মোবাইলটা ভাঙাচোরা। সে ভালো মোবাইল কেনে নাই, তার বেতন হয় নাই, পকেটে মাত্র 600 থেকে 700 টাকা আর কিছু কার্ড টার্ড ছিল তার। কিন্তু অত সকালে এই 5-6 জন ছিনতাইকারী আমার এইটুকুন ছেলেটাকে এভাবেই করবে। আমি আসলে কিছু বলতে পারছি না, আমি কি বলবো। এটা দায়িত্ব হচ্ছে পুলিশের। পুলিশ সঠিক তদন্ত করে আমার ছেলের সঠিক বিষয়টা তুলে আনবে। তাকে হত্যা করা হয়েছে কি, যদি হত্যা করা হয়ে থাকে হত্যাকারীরা কেন, কোন মোটিভে আসলে হত্যাটা করেছে, তার এই মোটিভ খোঁজা দরকার। আমি এখন বেঁচে আছি এই একটাই উদ্দেশ্য নিয়ে, যে আমার ছেলের হত্যাকারীদের আমি বিচার চাই। আর যে জায়গায় তাকে স্টেপ করেছে, স্টেপ ঠিক বলবো না, যে জায়গায় তার জায়গায় ঢুকিয়ে দিয়েছে ওখানে ঢুকানো আর গলা কাটা সমান কথা। এই কেন ওইখানে আসলে কি উদ্দেশ্যে ওই জায়গাটায় দিল, এটা আমার যথেষ্ট সন্দেহের বিষয়। আমি জানি না, এটা দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। আর সবচেয়ে বড় কষ্টের জায়গা হচ্ছে হানিফ স্পিনিং মিলের দারোয়ানদের উপর। আরেকটা বিষয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যাদের উপর আমরা এত আশা ভরসা করে আমরা মানে সুখে নিশ্চিন্তে ঘুম দেই ঘরে, যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের দেখবে, তাদের কাছে খবরটা পৌঁছানো পর্যন্ত তারা আসে নাই, কেউ আসে নাই। ফাঁড়ি থেকে মাত্র 100 গজ হবে কিনা যথেষ্ট আমার সন্দেহ আছে, খুব কাছে। আমার ছেলে যদি ফাঁড়ির ওই আমার ধারণা যদি সে দৌড়ে যেতে পারতো, তো ফাঁড়ি পর্যন্ত চলে যেতে পারতো। আসলে সে কি মনে করে হানিফের গেটে গিয়ে ওই দারোয়ানদের বলেছে যে ভাই গেটটা খোলেন, আমি আমি আসলে এটা বলতে পারবো না। সে ওই দিকে দৌড়ে না গিয়ে কেন এইদিকে বললো? আর আমার ছেলের ছিনতাইকারী যদি হয়, ছিনতাইকারী তাকে হত্যা করবে কেন? 2-4টে স্টেপ দিয়ে করে দিয়ে তাকে ছেড়ে দিতে পারে। তাকে ওইভাবে ওই জায়গায়, যেই জায়গায় তার আর্টারি, যেটার মধ্যে আঘাত করলে তার রক্ত ফিনকি দিয়ে বের হবে, কেন ওই জায়গায় তাকে আঘাত করা হবে? তার তো আর আমার ছেলে এত সুন্দর করে শুয়ে আছে, এক পা উপরে উঠানো, আরেক পা একদম মাটির সাথে, যেই পায়ে তাকে আঘাত করা হয়েছে মাটির সাথে, সে একটু নড়াচড়াও করে নাই। বাঁচার আকুতি, একটা মানুষ যখন মরতে ধরে তখন তো সে বলে বাঁচাও, আমাকে বাঁচার আকুতি জানায়, আমাকে এটা ধরতে চেষ্টা করো, এটা ধরতে, রক্ত যেখানে মাখা পড়ছে ফিনকি দিয়ে সেখানে ধরতে চেষ্টা করবে, করতে। তার হাত একদম পরিষ্কার ছিল, তার হাতে কিছুই ছিল না, একদম পরিষ্কার। একটা হাত বুকের মধ্যে, আরেকটা হাত এইভাবে ফেলানো ছিল আমার ছেলের। আমি এটা ভুলতে পারি না, এই দৃশ্যটা, যে আমার ছেলের এইভাবে মৃত্যু হবে আর সবাই তাকায় তাকায় দেখবে, কেউ আসবে না তার ইসের জন্য, সহায়তার জন্য। আমি এটা মানতে পারি না। আমি এত মানুষের উপকার করি, আমি এত মানুষের হয়তো উপকার করে বলতে হয় না, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি। মানুষের বাচ্চার পড়ালেখার সমস্যা হলে, এই বেতন দিতে সমস্যা হলে, সে বেতন দিতেও আমি সহযোগিতা করি। তারপর বাচ্চা পড়তে না পারলে আমি বিনা বেতনে পড়াই। আমার এখানে প্রাইভেট পড়তে আসে, আমি বিনা টাকায় পড়াই। আমার বাচ্চার পেছনে, বাচ্চার জন্য কেউ এগিয়ে আসবে না, এটা আমি প্রথমে বিশ্বাসই করতে পারি নাই। আমি যখন আমার ছেলের নিথর দেহটা আমি 8টা 15 মিনিটে গিয়ে পড়া দেখলাম, যে ছেলে 5টা বাজে বের হয়েছে, তার নিথর দেহ 8টা 15 মিনিট পর্যন্ত পড়া ছিল, তখনও মানে করে নাই। তখন আমি ইউনো অফিসে ফোন দিয়েছি, ফোন দিয়ে ব্যাপারটা জানিয়েছি। জানানোর পর ওসি সাহেব এসছেন, ওসি সাহেব এসে তারপর আমার ছেলের মানে মরদেহের দায়িত্ব নিয়েছেন। আমি আর কিছু বলতে চাই না। আসলে আমাকে এমন করে বোঝাইলো, আমার সেই আফসোসটাই কুরে কুরে খাচ্ছে, যে সকালে তার সাথে আমার দেখা হলো না, রাতের বেলা সে আমাকে বলে গেল, মা তোমার আর, তুমি রাগ করো না, এত রাগ কেন করো, রাগ কমানো দরকার তোমার। আমি আমার মনে হয় যে রাগকে আমি পুরো বিসর্জন দিয়ে দিতে, আমার ছেলের জন্য আমার এই এই আফসোসটা মনে হয় সারা জীবন থেকে যাবে। যাওয়ার সময় আমার ছেলেকে আমি একটু দেখতে পারিনি, যখন গিয়েছে তখন আমি একটু দেখতে পারিনি তাকিয়ে। আমি কিন্তু অনেক শক্ত প্রকৃতির মানুষ, আমি সহজে কোনো কিছুতে ভেঙে পড়ি না, কিন্তু আমার শিহান আমাকে
পুরো মনে দুমড়ে মুচড়ে দিয়েছে, আমার অন্তরটা ভেঙে চুরে দিয়েছে। মনে হচ্ছে যে আমার পৃথিবীতে আর কেউ নাই। কি বলবো, এত ভালো ছেলে, এত ভালো ছেলে সবার হয় না। পুলিশ ফাঁড়ির ১০০ গজের মধ্যে আমার ছেলে মারা গেল, বা হানিফ স্পিনিং মিলের মেন গেটে, এখানে সিকিউরিটির সামনে ১ হাত ডিস্টেন্স না, এখানে আমার ছেলে এরা বলতেছে ছিনতাইকারীর আঘাতে মারা গেল। এটা কি করে সম্ভব? এরা হত্যাকারী। এরা এবং আমার কথাটা হলো যে এত কাছে থাইকা হত্যাকারীরা চলে গেল, চলে যাওয়ার পরে ওদেরকে কেউ রিস্কিউ করলো না। ফাঁড়িতে যাওয়ার পরে এরা বলল, আমি শুনতে পাইলাম যে এটা নাকি হাইওয়ে পুলিশের হাইওয়ে পুলিশের দায়িত্ব। হাইওয়ে পুলিশে বলছে এটা ফাঁড়ির দায়িত্ব। এই ধরনের সিচুয়েশনে আমার ছেলে এই অবস্থায় রাস্তায় পড়ে থাকলো। আমার আর বলার কি আছে বলে? কখনো চিন্তা করি নাই আর নাই, এটি সত্য। কারণ হচ্ছে আমার ছেলে পড়াশোনা করছে ঢাকা থেকে, এলাকায় কেউ বলতে পারবে না কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছে চার দোকানে বা কোথায়, ও কি আসলে বিষয় আপনারা এটা তদন্ত করে দেখতে পারেন। আমার ছেলের বললে আমি যে বলবো যে আমার ছেলে খুব ভালো তা না, আপনারা দেখেন যাচাই বাছাই করে। উত্তরা একটা প্রাইভেট কল সেন্টারে কাজ করে উনি। আহ, উনি ৬টায় ওখানে জয়েনিং ডেট, মানে এখান থেকে ইন করে ৬টায়। উনি এখান থেকে বের হয়ে গেছে আপনার ৫টার দিকে বের হয়ে গেছে। বাইরে যাওয়ার পরে আমরা ৮টা ১৪-তে আমরা ওখানে পৌঁছি। আমরা মানে ১৪ মিনিট লেট হয়েছে আমাদের বাসায় থেকে ওখানে যাওয়ার পরে। আমাদের স্কুলের দপ্তরি সে আইসা মনে করেন এই খবরটা পাশের রুমে পৌঁছায়। তারপরে আমরা এই খবর শুনে যেয়ে দেখি যে সে ওই অবস্থায় পড়ে রয়েছে, কেউ রেস্কিউ করে না, পুলিশও আসে নাই। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে পুলিশ দেখছি।